অপূর্ব রাস্তা। আর এখন বর্ষা যেহেতু মনে হচ্ছে যে সবুজের চাদরে মোড়া। বর্তমানে আমি আছি আমার বাড়ির নিকটবর্তী রেল স্টেশন ধুবুলিয়া। যেহেতু আমার ট্রেন ইস্পাত এক্সপ্রেস কালকে সকালবেলা 6:35 হাওড়া থেকে, তো অত সকালে গিয়ে তো পৌঁছতে পারবো না, সেই কারণে কিন্তু রাত্রিবেলা বার হয়ে গেছি এবং ধুবুলিয়া থেকে এখন চলেছি শিয়ালদা। প্রায় সময় 4:50 বাজে চললো, সেই কারণে কিন্তু শিয়ালদা চত্বর থেকে বাড়ি বার হয়ে এসেছি। এখন বাস ধরে আমি চলবো হাওড়া। মাত্র 15 মিনিটে আমরা সে পৌঁছে গেলাম হাওড়া। হাওড়া তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস যেহেতু মোটামুটি 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে দেয়, সেই কারণে কিন্তু আমি চলে আসলাম নতুন কমপ্লেক্সে। এবার কিন্তু আমি অনেকটা আগে চলে এসেছি, প্রায় ঘন্টাখানেক আগে। ওয়েট করতে হবে, তারপরে ট্রেন আসুক, তারপরে জানাচ্ছি। কথা মতো 12871 হাওড়া তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস কিন্তু নতুন কমপ্লেক্সে 22 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। বৃষ্টি মাথায় করে বেলপাহাড়ি যাত্রা, আলাদাই অনুভূতি। মানে হাওড়াতে কিন্তু শুরু হয়ে গেছে রীতিমতো বৃষ্টি, আপনারা দেখাচ্ছিলাম তো, বেশ হচ্ছে কিন্তু বৃষ্টি। এবার কিন্তু আমাদের যাত্রা হবে D5-এ। আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে একেবারে রাইট টাইম 6:35-এ। এরপরে ফার্স্ট হল্ট হচ্ছে খড়গপুর এবং সেকেন্ড হচ্ছে আমাদের গন্তব্য ঝাড়গ্রাম। হাওড়া থেকে ঝাড়গ্রামের দূরত্ব হচ্ছে 153 কিলোমিটার। অর্থাৎ এই 153 কিলোমিটার যেতে নর্মালি সময় লাগে 2 ঘন্টা 10 মিনিট মতো। তবে দেখা যাক যে আজকে কতটা সময় লাগে। অবশ্যই ঝাড়গ্রাম থেকে আপনাকে আপডেট দেবো। এবং এই ট্রেনে কিন্তু জেনারেল থেকে শুরু করে সেকেন্ড সিটিং অর্থাৎ D1 থেকে D10, এসি চেয়ার কার দুটো, B1, B2, B3 সমস্ত রকম ফেসিলিটি আছে। আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা এই ট্রেনে যাত্রা করতে পারেন। ঘড়িতে সময় সকাল 9টা এবং ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম ঝাড়গ্রাম। এই ঝাড়গ্রামে কিন্তু আমাদের ইস্পাত এক্সপ্রেসের সময় ছিল 8:44, তো বুঝতে পারছি মোটামুটি 16 মিনিট মতো লেট। ট্রেন এসে কিন্তু আপনাকে নামিয়ে দেবে 2 নম্বর প্ল্যাটফর্মে, তারপরে ডান দিকে ওভারব্রিজ পথে চলে আসতে হবে 1 নম্বরের দিকে। ঝাড়গ্রাম বাস স্ট্যান্ড কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। ঝাড়গ্রাম স্টেশনের কিন্তু বুকিং কাউন্টার 1 নম্বর প্ল্যাটফর্মের দিকেই। স্টেশন থেকে মিনিট 4 মতো হেঁটে সোজা রাস্তা পথে হেঁটে আমরা চলে আসলাম 5 মাথা মোড়। এখান থেকে কিন্তু বেলপাহাড়ি যাওয়ার বাসটা ধরবো আমরা। চলে এসেছে বেলপাহাড়ির বাস। পাঁচ মাথা মোড়ে ওই মিনিট 5 ওয়েট করার পর কিন্তু আমরা বেলপাহাড়ির জন্য গাড়ি পেয়ে গেলাম। মানে এখানে কিন্তু বাস অ্যাভেলেবল আছে, তবে আপনাকে তো ওয়েট করতে হবে। এবং রীতিমতো বসে যাচ্ছি, ফাঁকা আছে বাস। হাওড়া থেকে যাত্রা শুরুর সময় কিন্তু আমরা বৃষ্টিকে সাথে নিয়ে চলেছি, তো থেকে থেকে বৃষ্টি জোরে হচ্ছে, আসতে হচ্ছে এই ব্যাপার। ঝাড়গ্রাম থেকে মোটামুটি প্রায় 38 কিলোমিটার আমরা চলে এলাম। সময় লাগলো 1 ঘন্টা 25 মিনিট এবং বাসে জনপ্রতি ভাড়া হচ্ছে 40 টাকা। আমরা সে পৌঁছে গেলাম বেলপাহাড়ি। এবার শুরু হবে আমাদের বেলপাহাড়ি চত্বর সাইট সিন এবং তার আগে একটু পেট পুজো। সকালে ব্রেকফাস্টটা সারা যাক। নামার পরে কিন্তু এই দেখুন একাধিক মিষ্টান্ন ভান্ডার রয়েছে। যেহেতু মিষ্টান্ন ভান্ডার, এখানে আপনারা রকমারি বিভিন্ন রকমের খাবার পেয়ে যাবেন। তার মধ্যে দেখুন সিঙ্গাড়া থেকে শুরু করে পুরি সমস্ত রকম খাবার রয়েছে। এখানে কিন্তু আপনারা চাইলে পেটাই পরোটাও পেয়ে যাবেন। প্লেট সিস্টেম, 1 প্লেটে হচ্ছে 20 টাকা। যেহেতু সারাদিনই ঘুরঘুর করতে হবে, সেই কারণে কিন্তু আমি নিয়ে নিচ্ছি মুড়ি এবং ঘুগনি। এখানে 4 ডিব্বা নিয়েছি, এক ডিব্বাতে 5 টাকা করে, অর্থাৎ 20 টাকার মুড়ি ঘুগনি। বেলপাহাড়ি এসে রসগোল্লা দেখে একটু অন্যরকম লাগবে, সেই কারণে ট্রাই করছি। ভিতরে কিন্তু ছানা ছানা হয়ে রয়েছে, আমাদের ওখানকার মতো না।
তো ব্রেকফাস্টে ভালোই হলো। এবার কিন্তু বেলপাহাড়ি চত্বর সাইড সিনে পাড়া, এবং সাইড সিনের জন্য আমরা রিজার্ভ করে নিয়েছি একটি অটো, বুদুলদা আছে। এই অটোয় করে কিন্তু আমরা বেলপাহাড়ি চত্বর সাইড সিন করবো। চলুন শুরু করি এবার সাইড সিন। মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত এই তারাফেনী ব্যারেজ বা তারাফেনী বাঁধ, এই হচ্ছে আমাদের সাইড সিনের প্রথম গন্তব্য। আপনারা জানেনই তো আমরা রয়েছি এখন মালভূমি অঞ্চলে, এবং মালভূমি অঞ্চলের নদী হচ্ছে তারাফেনী নদী। এগুলি সব কিন্তু বৃষ্টি জলে পুষ্ট নদী। তো বছরের অন্যান্য সময় জল থাকে না, বর্ষার সময় বেশি জল থাকে, এবং সেই জলটাকে আশেপাশের এলাকায় জল সরবরাহের জন্য, সেচের জল সরবরাহের জন্য কিন্তু বাঁধের বন্দোবস্ত। এ দেখুন আমার পিছনে রয়েছে তারাফেনী বাঁধ। এপাশে দেখতে পাচ্ছেন বাঁধের 10টি লক গেট, সেগুলো কিন্তু এখন বন্ধ, এবং এপাশে সেই লক গেটগুলি জলটাকে ধরে রেখেছে, একটা জলাধার হয়ে রয়েছে বিস্তীর্ণ এরিয়া জুড়ে। এই তারাফেনী বাঁধের সৌন্দর্য দেখার জন্য কিন্তু দেখুন রাস্তার পাশে করা রয়েছে গার্ডওয়ালের বন্দোবস্ত। এখান থেকে দাঁড়িয়ে আপনারা ছবি টবি তুলতে পারেন, দারুণ লাগবে। অ্যাকচুয়ালি এটি কিন্তু রাস্তাও, এই তারাফেনী নদীকে এপার ওপার করার জন্য রাস্তা। এই বাঁধের ডান দিকে এপাশে হচ্ছে লক গেটগুলি, 10টি লক গেট রয়েছে। এই দেখুন বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই সমস্ত চত্বরে তো গরমের সময় আপনারা জানেন জলের জন্য হাহাকার বয়ে যায়। সেই কারণে কিন্তু প্রকল্পের সাহায্যে এই সমস্ত বাঁধের ব্যবস্থাপনা আশেপাশ এলাকায় জল সরবরাহ এবং পানীয় জল হিসেবে ব্যবহারের জন্য। যে মুকুটমণিপুর ড্যামে রয়েছে কিন্তু কংসাবতী নদী, তার সঙ্গে কিন্তু এই তারাফেনী নদীর সংযোগ রয়েছে। সেই কারণে বলা চলে মুকুটমণিপুর ড্যাম থেকে এই তারাফেনী নদীতে কিন্তু জল সরবরাহ করা হয়। তো আমরা চলেছি পরবর্তী গন্তব্য ঘাগড়া ফলস। তারাফেনী থেকে ঘাগড়া পাশেই, মোটামুটি 5 কিলোমিটারের মধ্যেই। তো যেটা বলার, যে কারণে থেমে গেলাম, এই তারাফেনী বাঁধের পাশে কিন্তু রয়েছে বিএসএফ ক্যাম্প। তেনাদের পক্ষ থেকে কিন্তু এখানে রয়েছে পানীয় জলের বন্দোবস্ত, অর্থাৎ কলসিতে জল। আমরা এসে পৌঁছে গেছি ঘাগড়া। এই দেখুন এখান থেকে ডান দিকে যে মাঠ রয়েছে সেটা হচ্ছে পার্কিং এরিয়া। বেলপাহাড়ি থেকে কিন্তু এই ঘাগড়ার দূরত্ব মোটামুটি 8 কিলোমিটার, এবং আমরা যে ছিলাম আগের গন্তব্য তারাফেনী, সেই তারাফেনী বাঁধ থেকে এই ঘাগড়ার দূরত্ব হচ্ছে 5.5 কিলোমিটার। মোটামুটি হেঁটে আসার পরে বাঁদিকে রয়েছে এরকম সুন্দর পাথরের পরিবেশ, এবং শাল গাছে পাদদেশে এরকম পাথরের পরিবেশ নিয়ে যে প্রাকৃতিক সৌন্দর্য, সেটা আপনাকে মুগ্ধ করবেই। এখন যদিও জল কম, এখানে যদি জল বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু এই যে পাথরের গায়ে জল ধাক্কা লেগে একটা ওয়াটারফলসের আকার ধারণ করে। কিন্তু এই মুহূর্তে বর্ষাতে চলে এসেছি আমি, জুলাই শেষের দিকে, তবুও কিন্তু জল অতটা নেই, মানে ওয়াটারফলসের মতো জল নেই। তবে এই যে পাথরের পরিবেশ না, কালো পাথর, এগুলি কিন্তু ক্ষয়কার্যের ফলে বিভিন্ন রকম ক্ষয়ে আছে দেখতে পাচ্ছেন। মালভূমি এলাকায় নদী গতিপথে যেটা হয় লক্ষ্য করছেন যে পাথরগুলো ক্ষয়ে গেছে, ওই জন্য বুঝতে পারছেন যে সুন্দর লাগছে জল নেই বলে। জল থাকলে কিন্তু একটু সাবধান, কারণ কি মাঝে মাঝে গর্ত আছে, তো বুঝতে পারছেন সেই গর্তগুলো যদি পা ঢুকে যায় বা ঢুকে যান অনেক গভীরে চলে যাবেন। আমার পিছনে যদি আপনি লক্ষ্য করেন দেখবেন যে শাল গাছে পাদদেশে এখানে যে পাথর যে আকার ধারণ করে রয়েছে ঘাগড়া, অর্থাৎ স্থানীয় ভাষায় কিন্তু কলসি, অর্থাৎ কলসির মতো আকার ধারণ করে রয়েছে, এবং তাতে জল রয়েছে, অর্থাৎ এটা একটি ক্যানিয়ন মতো। তো সেই ক্যানিয়নের মধ্য দিয়ে জল প্রবাহিত হচ্ছে। জল যদি বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু বললাম তো ওয়াটারফলসটা হয়, তবে জল অতটাও বেশি নেই, সেই কারণে ওয়াটারফলসটা লক্ষ্য করা যাচ্ছে না। নিরিবিলি প্রকৃতির মাঝে অবশ্যই আমি আপনাকে বলবো ওয়াটারফলস তো আপনার বাড়তি পাওনা, তাছাড়া আপনারা এই চত্বর আসতেই পারেন, এবং এখানে এসে কিন্তু আপনার ভালো ফটোগ্রাফি কালেকশন হবে। বৃষ্টি কিন্তু আমরা হাওড়া থেকে সাথে করে নিয়ে এসেছি, তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে থেমে যাচ্ছে, আপনিও সেটা লক্ষ্য করছেন। তো ঘাগড়া ফলস ঘোরার পরে কিন্তু আবারও শুরু হয়ে গেল এক পশলা বৃষ্টি। তো বৃষ্টি মাথায় নিয়ে চলবো আমরা আমাদের পরবর্তী গন্তব্যে। ঘাগড়া ফলস বা তারাফেনী বাঁধ কিন্তু একটি ভালো পিকনিক স্পটও বটে। দেখতে পাচ্ছেন যে একটি স্কুল থেকে কিন্তু এখানে পড়ুয়াদের ঘুরতে নিয়ে আসা হয়েছে। আমরা তো চলেছি আমাদের পরবর্তী গন্তব্য খেঁদারানী বাঁধ। যাওয়ার সময় রাস্তা না অনবদ্য, এক কথায় অনবদ্য। যেমন সুন্দর রাস্তা, রাস্তা দুপাশে উঁচু উঁচু শাল গাছ, এবং বর্ষাতে আসার যে মুগ্ধতা, চারিদিকে সবুজ হয়ে রয়েছে। টি ব্রেক ভালো বানিয়েছি কিন্তু। ইতিহাসের পাতাতে তো আমরা চুয়ার বিদ্রোহের কথা অনেকেই পড়েছি। পরাধীন ভারতের ব্রিটিশ বিরোধী যে কৃষক বিদ্রোহ, তার মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে এই চুয়ার বিদ্রোহ, এবং 1771 সাল থেকে 1809 সাল পর্যন্ত যে চুয়ার বিদ্রোহ হয়েছিল এই যে জঙ্গলমহল এলাকায়, তার অন্যতম প্রধান নেতা
রঘুনাথ সিং, তেনারই কিন্তু এখানে একটি মূর্তি করা রয়েছে। এখানে কিন্তু আমরা দাঁড়িয়ে গেলাম একটু চা ব্রেকের জন্য। আমরা চলেছি আমাদের পরবর্তী গন্তব্য খেঁদরানি যে হ্রদ বা খেঁদরানি লেক, সেখানে। অপূর্ব অপূর্ব রাস্তা, দেখুন লাল মাটির রাস্তা, এক পশলা বৃষ্টির পরে ভিজে গেছে এবং দুপাশে সবুজের সমাহার, লম্বা লম্বা উঁচু শাল গাছ। আমি এসে পৌঁছে গেছি বেলপাহাড়ি ভ্রমণের আমার সবচেয়ে পছন্দের জায়গা, মনোমুগ্ধকর হ্রদ খেঁদারানি বা খান্দারানি। অসাধারণ প্রকৃতি এখানে। দেখুন হ্রদের চারিদিকে রয়েছে শাল গাছ, শালের জঙ্গল, এবং তারই মাঝখানে নিচে হয়েছে হ্রদ। বিস্তীর্ণ এরিয়া জুড়ে হ্রদ এবং বাঁধের উপর থেকে দেখতে অপূর্ব লাগছে, বিশেষ করে বর্ষাতে আসায় এবং শাল জঙ্গল সবুজ হয়ে থাকায় আরো বেশি ভালো লাগছে। মানে এখানে এসে মনে হচ্ছে অনেকটা সময় অতিবাহিত হবে। আপনারাও কিন্তু আমাদের মতো গাড়ি নিয়ে বাঁধের এই প্রান্তে চলে আসতে পারেন এবং এখানে গাড়ি রাখার পরে তারপরে এই দেখুন বাম হাতে হ্রদের এই পারে এখানে আপনারা নেমে যেতে পারেন হ্রদের কাছাকাছি যাওয়ার জন্য বা জলের কাছে যাওয়ার জন্য। ওহ, দারুণ মনোরম পরিবেশ। কিন্তু এক পশলা বৃষ্টির পরে কিন্তু আবার রোদ ঝলমলে ওয়েদার এবং দারুণ হাওয়া দিচ্ছে। এবং এই দেখুন এই লেকের ভিউ দেখার জন্য এখানে করা রয়েছে বসা বন্দোবস্ত। এখানে বসে বসে আপনারা এইরকম একটি ভিউ পাবেন। দারুণ, তাই না? ও, এই খেঁদরানি লেক চত্বর কিন্তু একটি ভালো পিকনিক স্পটও বটে। শীতের সময়, বিশেষ করে শীতের সময় কিন্তু এখানে পিকনিকের ঢল নামে। এই লেকের আশেপাশ চত্বরে প্রচুর টুরিস্ট আসেন এবং এখানে পিকনিক করেন। এছাড়া এই লেকে শীতের সময় কিন্তু পরিযায়ী পাখির মেলা বসে যায়, প্রচুর পরিযায়ী পাখি দেখা যায়। এখনো কিন্তু দু একটা পরিযায়ী পাখি দেখা যাচ্ছে, তবে শীতের সময় আসলে কিন্তু আপনারা আরো বেশি পাখি দেখবেন। এই অসাধারণ প্রকৃতি সাথে হচ্ছে অপূর্ব হ্রদ, তো এই হ্রদে স্নান করা তখন হয় অ্যাডভেঞ্চার প্রেমীদের ক্ষেত্রে। কিন্তু আমি বলবো আপনারা যদি আসেন গামছা নিয়ে আসবেন এবং আমাদের হাফ প্যান্ট নিয়ে আসবেন, অবশ্যই জলে নেমে যাবেন। ওহ, পাগল করার মতো দৃশ্য। আমরা এসে পৌঁছে গেছি আমাদের বেলপাহাড়ি ভ্রমণের শেষ গন্তব্য কেতকী লেক বা কেতকী হ্রদ, অনেকে বলেন কেতকী হ্রদ। এখান থেকে কিন্তু এই ভ্যালি সহ অসাধারণ ভিউ আপনাকে দেখাই, আপনিও মুগ্ধ হবেন। এই লেকের চারিদিকে পাহাড়ের চূড়া, তার মাঝখানে একটি জায়গায় লেকের জল এবং উপত্যকা মতো হয়ে রয়েছে। আর এখন বর্ষা যেহেতু মনে হচ্ছে যেন সবুজের চাদরে মোড়া, চারপাশে ঘাস রয়েছে এবং প্রচুর গরু টরু চড়ছে, এক অন্যরকম পরিবেশ। এই কেতকী লেকে না আসলে কিন্তু সত্যি মিস করতাম। এই কেতকী লেক কিন্তু আমরা দিনের শেষ ভাগে অর্থাৎ বিকেলের দিকে এসছি এবং এখন যেহেতু বর্ষা কম এখানে, ওই জন্য লেকের জলও কিন্তু কম বলে আরেকটি সুবিধা, উপত্যকা যেটা আছে লেকের আশেপাশের সবুজের চাদর, সেটি আরো ভালো লাগছে। যাই হোক, আমার কিন্তু একটা ইচ্ছা রইল এই কেতকী লেকে ক্যাম্পিং করার। দারুণ জায়গা, মানে এটাকে কিন্তু আপনি বলতে পারেন চোপতা ভ্যালির মতো, খুব সুন্দর জায়গা। সারা একটা দিন সাইট সিন করার পরে আমরা এসে পৌঁছে গেলাম আজকে আমাদের আস্তানা কাঁকড়াঝোড় ঝিনুক ক্যাম্প চত্বর তো আপনাকে ডিটেলসে দেখাবো। তার আগে চলুন একটু পেট পুজো সেরে নিই। প্রথম দিনের প্ল্যান মতো কিন্তু আমরা এসে পৌঁছে গেলাম এই কাঁকড়াঝোড় ঝিনুক ক্যাম্প। অ্যাকচুয়ালি এই ক্যাম্পকে সিলেক্ট করার প্রধান কারণ পিছনে দেখতে পাচ্ছেন লাগাইজিনি পাহাড়, সেই পাহাড়ের পাদদেশে হচ্ছে এই ক্যাম্প। অপূর্ব প্রকৃতির মাঝে দিনের যে টাইমে আপনি আসুন না কেন, আমরা এসেছি বিকেলে, তবুও কিন্তু আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে শরবত, একটা রিফ্রেশমেন্টের জন্য। যাই হোক, এবার কিন্তু আমরা একটু ফ্রেশ হয়ে নেব এবং তারপর লাঞ্চটা সারবো। একটু লেট লাঞ্চ প্ল্যান অনুযায়ী। চলুন লাঞ্চে কি কি আসে না আছে দেখাচ্ছি অবশ্যই। এই হচ্ছে ক্যাম্পের ডাইনিং এরিয়া। তো আমরা লাঞ্চের জন্য চলে আসলাম ডাইনিং এরিয়াতে। এখানে বসে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া সারা হবে। বসে গেছি লাঞ্চ টেবিলে।
এবং দেখুন রাজকীয় লাঞ্চ পুরো সাজিয়ে গুছিয়ে দিয়েছে একেবারে শাল পাতাতে লাঞ্চ। আজকে লাঞ্চে রয়েছে ভাত, আলু ভাজা, পটল ভাজা, আলু উচ্ছের একটি ভাজা, বেগুন ভাজা, এদিকে তো পাঁপড় দিয়ে দিয়েছে, আলু পোস্ত, এবং এই দেখুন রুইয়ের সাইজ দেখুন, আর সাথে তো ডাল রয়েছেই। যাই হোক চলুন, বেলপাহাড়ি সাইড সিন করার পরে কিন্তু বেশ খিদে পেয়েছে, তো এইগুলি খাবারটা খেয়ে নিই। শেষ পাতে চলে এসছে চাটনি, আমরা চাটনি। লাঞ্চ কিন্তু অনেকক্ষণ ধরে করলাম, মানে এতগুলো আইটেম ধীরে সুস্থে খেতে হবে, তাই না? এনাদের রান্নার হাত কিন্তু নতুন করে বলা কিছু নেই, এর আগেও কিন্তু আমি এই ক্যাম্পে এসেছি এবং তা নিয়ে ভিডিও রয়েছে। আমি অবশ্যই আই বাটন, এন্ড স্ক্রিন এবং ডেসক্রিপশন 3 জায়গাতে ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই আপনারা এই ভিডিও শেষে সেই ভিডিওটি দেখুন। বর্তমানে কিন্তু ক্যাম্পে 3টে রুম রয়েছে এবং 2টি সুইস কটেজ রয়েছে এবং একাধিক তো অ্যাডভেঞ্চার টেন্ট রয়েছে। লাস্টবার এসে কিন্তু আমি এখানে রুমে ছিলাম, তবে এবারে প্রকৃতিকে আরো কাছে থেকে উপলব্ধি করতে আমি থাকছি এই অ্যাডভেঞ্চার টেন্টে। তো সন্ধ্যার পর কিন্তু আপনারা শুধু কমপ্লিমেন্টারি ইভিনিং স্ন্যাক্স, এখানে ভেজ পকোড়া দেওয়া হয়, তাতে সীমাবদ্ধ না থেকে অবশ্যই শালবনে এসে শাল চিকেনটা নেবেন। শাল চিকেন কিন্তু এখানে 1 কেজিতে 550 লাগে। এখানে চিকেনটাকে এই যে শাল পাতা তাতে ভালো করে মুড়িয়ে, এই যে তার আছে লোহার তার দিয়ে ভালো করে বেঁধে দেওয়া হয় এবং অন্যান্য দেওয়া হয়, ম্যারিনেট করার পর অন্যান্য দেওয়া হয় এবং তারপরে রেজাল্ট হিসেবে এই বার হয়। দেখেই তো মনে হচ্ছে ইয়াম্মি। শাল চিকেনটা কিন্তু ঠিক এইভাবে সার্ভ করা হবে, পেঁয়াজ টেঁয়াজ দিয়ে সাজুগুজু করে। আমরা পেয়ে গেছি এই ক্যাম্পের ওনার সজল দাকে। নমস্কার দাদা। নমস্কার। কেমন আছেন দাদা? আচ্ছা, তো এখন এখানে তো 3 রকম ফেসিলিটিস, টেন্ট, আপনার ফ্যামিলি টেন্ট বা সুইস টেন্ট, আর হচ্ছে পিছন দিকে তো কটেজ রয়েছে, কংক্রিট কটেজ। এখন কেমন কি ভাড়া রয়েছে? এখন যেগুলো ছোট টেন্ট আছে ওগুলো 1250 করে পার হেড খাওয়া দাওয়া নিয়ে। আচ্ছা। আর সুইস টেন্টে নিচ্ছি 1350 করে। আচ্ছা। আর রুমে নিচ্ছি নন এসিতে 1450 আর এসিতে 1650। আচ্ছা, থাকা খাওয়া নিয়ে। আর এখান থেকে তো আমরা যেমন সাইড সিনে রিজার্ভ গাড়ি পেয়েছি, এখানে তো সাইড সিনের সমস্ত গাড়ি অ্যাভেলেবল ব্যবস্থা হয়ে যাবে। কেউ অটো চাইলে অটো দিয়ে দেবো, কার চাইলে কার দিয়ে দেবো, টাটা সুমো, স্করপিও যেটা চাইবে দিয়ে দেবো। মানে এক কথায় ঝাড়গ্রাম বা ঘাটশিলা থেকে পিক আপ ড্রপ টোটাল অ্যারেঞ্জ হয়ে যাবে। তো আমি বলবো ঘাটশিলা থেকে করলে বেটার হয়, একটু চিপেস্ট রেডি হয়ে যায়। ঝাড়গ্রামটা দূর পড়ে তো একটু খরচা বেশি পড়ে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্টে জানাবেন। চ্যানেলটি এখন সাবস্ক্রাইব না করে থাকলে আজই সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, দেখতে থাকুন। অনেক অনেক ধন্যবাদ।